দর্শক, রাজধানীর বনানীতে PRI মিলনায়তনে পলিসি রিসার্চ ইনস্টিটিউট ও ৭১ টেলিভিশনের যৌথ আয়োজনে জাতীয় বাজেট ২০১৪-১৫ ও শেষ মুহূর্তের ভাবনা নিয়ে গোল্ডে টিভি বৈঠক চলছে। অর্থনীতিবিদ, গবেষক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এই আলোচনায় অংশ নিচ্ছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। বাজেট সম্পর্কে আপনারা অনেক কিছু শুনে থেকেছেন, অনেক কিছু দেখেছেন, পড়েছেন। আজকের এই অনুষ্ঠান PRI পলিসি রিসার্চ ইনস্টিটিউট এবং ৭১-এর যৌথ উদ্যোগে আমরা এই অনুষ্ঠানের ব্যবস্থা করেছি। বাজেটের শেষ মুহূর্তে যদি কোনো চিন্তা, কোনো কথা থেকে থাকে, আজকে হয়তো আপনারা আমাদের এই আলোচক মণ্ডলী এখানে যারা এসেছেন তাদের কাছ থেকে কিছু শুনতে পারবেন। আশা করি কিছু নতুনত্ব এর মধ্যে খুঁজে পাবেন আপনারা। আমাদের অনেক গণ্যমান্য প্রফেশনাল অর্থনীতিবিদ, তারপরে প্রাক্তন সচিব এবং প্রাইভেট সেক্টরের প্রতিনিধি ওনারা আজকে আছেন এখানে। তাদের কাছ থেকে বক্তব্য শুনবেন। আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনের দায়িত্ব রয়েছে আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর আহসান মনসুরের। তিনি একজন খ্যাতনামা অর্থনীতিবিদ, আপনাদের সবার কাছে উনি অতি পরিচিত বলে আমি জানি। আমি এবার ওনার কাছে এই দায়িত্বটা দিচ্ছি, উনি আপনাদের সামনে পেশ করবেন। ধন্যবাদ। সুপ্রভাত দর্শক, আপনাদেরকে আমি আবারও স্বাগতম জানাচ্ছি পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পক্ষ থেকে এবং ৭১ টেলিভিশনের এই বিশেষ অনুষ্ঠানে। আজকের আলোচ্য বিষয় হচ্ছে জাতীয় বাজেট ২০১৪-১৫ অর্থবছর শেষ মুহূর্তের ভাবনা। আমরা জানি এবং আপনারাও জানেন যে মাননীয় অর্থমন্ত্রী আগামী ৫ই জুন বৃহস্পতিবার সংসদে জাতীয় বাজেট, নতুন বাজেট পেশ করতে যাচ্ছেন। এটা হচ্ছে এই দ্বিতীয়বারের মতো গঠিত আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট এবং সাকসেসিভলি, যেটাকে আমরা পরপর ষষ্ঠতম বাজেট এই সরকারের। এবং অর্থমন্ত্রীর জন্য এটা একটা পরপর, বাংলাদেশের জন্য এটা একটা রেকর্ড যে একই অর্থমন্ত্রী পরপর ৬ বার বাজেট দিচ্ছেন পরপর। আমি এটাকে এমফাসাইজ করছি কারণ আগে হয়েছে এটা, কিন্তু সেটা কনসিকিউটিভলি হয়নি। তো সেই হিসাবে একটা কন্টিনিউটি আছে এখানে। আমরা এক্সপেক্ট করব বাজেটের মধ্যে একটা পলিসি কন্টিনিউটি, একটা মতাদর্শগত যেটা কন্টিনিউটি, এই ধরনের জিনিস আমরা এই বাজেটে অবশ্যই আশা করব অতীতের মতো। এবং এই বাজেটটাকে আজকে আমরা আলোচনার জন্য আলোচনা অনুষ্ঠানে আমরা 3টে পর্বে ভাগ করেছি। প্রথম পর্বটা হচ্ছে প্রথম পর্বে আমরা আলোচনা করব যে আমাদের এই বাজেটের সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটটা কি এবং কোন প্রেক্ষাপটে বাজেট পরিণত হতে যাচ্ছে, এবং যে প্রেক্ষাপটকে এই বাজেটের মাধ্যমে কিছুটা হলেও প্রভাবিত করার চেষ্টা করা হবে বলে আমরা আশা করি। অর্থাৎ যদি আমাদের একটু স্লোত গতি থাকে অর্থনীতিতে, কিভাবে সেটাকে চাঙ্গা করা যায় সে বিষয়ে কিছু দিক নির্দেশনা আমরা নিশ্চয়ই আশা করব বাজেট থেকে। অ্যাট দ্য সেম টাইম এটাও ঠিক যে প্রেক্ষাপটে আমরা আছি সেটাও কিন্তু প্রচন্ডভাবে বাজেটকে প্রভাবিত করবে বিভিন্নভাবে, সেটা বিশেষ করে রাজস্বের দিক থেকে, প্রবৃদ্ধির দিক থেকে এবং অন্যান্য যেসব ম্যাক্রো জিনিস আছে সেগুলোকে মাধ্যমে। এই প্রথম পর্বে আমরা আরো আলোচনা করব যে বাজেটের সাইজ এবং বাজেটের ঘাটতির পরিমাণ এবং তার অর্থায়ন সহনীয় কিনা, এই বিষয়টাকে আমরা আলোকপাত করব। এবং তারপরে এই প্রথম পর্বে আমরা আলোচনা করব রাজস্ব সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে। এখানে রাজস্ব নীতি এবং প্রশাসনিক সহায়তা কার্যক্রম এবং স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী কি ধরনের প্রস্তাবনা চিন্তা করা হচ্ছে সরকারের পক্ষ থেকে বা জনগণের পক্ষ থেকে কি ধরনের প্রস্তাবনা দেওয়া যেতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোকপাত করব। দ্বিতীয় পর্বে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব বাজেটের ব্যয় ব্যবস্থাপনা। আমরা জানি যে বাজেট মানেই হচ্ছে আয় এবং ব্যয়ের হিসাব, কাজে ব্যয়ের জন্যই তো আয়, এবং সেই ব্যয়কে আমরা কিভাবে ব্যবস্থাপনা করবে সরকার বা আমরা কিভাবে দেখতে চাই সেই বিষয়ে আমরা এই পর্বে আলোচনা করব। এই সেখানে আমরা কতগুলো সেগমেন্টে ভাগ করে নিয়েছি, যেমন হচ্ছে
প্রথম আলোচ্য বিষয় হবে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বা অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্ল্যান। তারপরে সরকারের বিভিন্ন প্রকারের সামাজিক ব্যয়, যেমন শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক বেষ্টনী ইত্যাদি, বাজেটে ভর্তুকির পরিমাণ ও ব্যবস্থাপনা, এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারি ব্যয়ের সঠিক ব্যবহার হচ্ছে কিনা সেই বিষয়ে কিছু আলোচনা এখানে থাকবে। তৃতীয় পর্বে আমরা আলোচনা করব আমাদের রপ্তানি খাতের সম্ভাবনা, সমস্যা এবং আমাদের বাণিজ্য নীতি, এই বিষয়গুলো নিয়ে। বাংলাদেশ কিভাবে বাণিজ্য নীতি কারণে অন্যান্য দেশের তুলনায় অনেকাংশে পশ্চাদমুখী হয়ে পড়ছে, সেখানে এর বিষয়ে আমরা আলোকপাত করার চেষ্টা করব। এবং এই পর্বে আমরা আমাদের আরএমজি চামড়া শিল্পের যেসব পরিবেশগত বিষয় আসছে সেগুলো নিয়েও একটু চিন্তা ভাবনা করব। তো এই হচ্ছে আজকের আমাদের, আমি বলবো যে আলোচ্য বিষয়ের সূচিপত্র। তো এই সূচিপত্রের আলোকে আমি প্রথমেই চলে যাব যেটা হচ্ছে আমাদের অর্থনৈতিক পটভূমি, এবং সেখানে আমরা এই টেবিলটাকে দিয়ে আমরা এই পটভূমিটাকে বিশ্লেষণ করার চেষ্টা করছি। এটা হচ্ছে যে এটা আমরা তৈরি করেছিলাম ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে কতদূর প্রোগ্রেস হয়েছে আমাদের বিভিন্ন ধরনের সামগ্রিক অর্থনৈতিক যে ইন্ডিকেটরগুলো আছে সেই ইন্ডিকেটরগুলোকে আমরা এখানে তুলে ধরেছি। আপনারা এখানে দেখতে পারবেন যেমন প্রবৃদ্ধি কিভাবে হয়েছে বা কিভাবে প্রবৃদ্ধির ক্ষেত্রে আমরা পিছিয়ে পড়েছি, বিনিয়োগের ক্ষেত্রে আমরা কতখানি অর্জন করতে পেরেছি বা পারি নাই সেটাও এখানে ফুটে উঠেছে, এবং কতগুলো দিক যেখানে আমাদের পারফরমেন্স খুব ভালো, যেমন রপ্তানির ক্ষেত্রে, রেমিটেন্সের ক্ষেত্রে রিলেটিভলি, আমাদের রিজার্ভ বিল্ড আপের ক্ষেত্রে, আমাদের বিশ্ব বাণিজ্যে বহির্বিশ্বের সাথে আমাদের বাণিজ্য ঘাটতির ক্ষেত্রে, এবং আমাদের ওভারঅল বাজেট ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি যে ঘাটতি অর্থায়ন, সেই ক্ষেত্রে এগুলো বেশ ভালো রকমের মানে অর্জন হয়েছে আমি বলে বিশ্বাস করি আমরা। তো এই আলোকে আমি প্রথমে আমাদের এখানে উপস্থিত আছেন ডক্টর জাহিদ হোসেন, ওনাকে একটু বলবো যে আপনি কিভাবে দেখছেন এই সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটটাকে, এবং সরকারের জন্য বা আমাদের দর্শকদের জন্য আপনার কি বলার আছে যে এই বিষয়ে। ধন্যবাদ। ধন্যবাদ ডক্টর আহসান মনসুর। সামগ্রিকভাবে আমি বাজেটটাকে যেভাবে দেখি যে সরকার আগামী অর্থবছরে জনগণকে কি দেবে, এবং সেখানে সেটা আমি তিনটা ভাগে ভাগ করব। একটি হচ্ছে আমরা আশা করি একটি অর্থনৈতিক কর্মসূচি যেটি বর্তমানে সামষ্টিক অর্থনীতির যেই চ্যালেঞ্জেসগুলি আছে সেটার সাথে সঙ্গতিপূর্ণ হবে। দ্বিতীয়, সেবা, সরকারি সেবায় আমাদের কি ধরনের উন্নতি হবে, কি করা হবে। তৃতীয়, বিনিয়োগের ক্ষেত্রে সরকার কি ধরনের পদক্ষেপ নেবেন, সরকারি বিনিয়োগ যেটি ব্যক্তি খাতে বিনিয়োগকে সহায়ক হবে। দ্বিতীয় যেটা আমি দেখি যে আমরা সরকারকে কি দিব, সরকার আমাদের থেকে কি নেবে নাগরিকদের থেকে এবং কিভাবে নেবে, বাজেটের অর্থায়নের দিকটা। আর তৃতীয় হচ্ছে এই দেয়া নেয়ার ফলে অর্থনীতির উপরে কি ধরনের প্রভাব পড়তে পারে, ম্যাক্রো ইকোনমিক কনসিকুয়েন্সেস গুলো কি হতে পারে। তা আমি প্রথমটার দিকে একটু বেশি মনোযোগ দিতে চাই শুরুতে, কারণ আপনি বিভিন্ন পর্বে এই বিষয়গুলি নিয়ে আসবেন বলেছেন। কাজে সামগ্রিক অর্থনৈতিক প্রেক্ষাপটটা কি বর্তমানে, একটা তো হলো যে ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটি, একটি স্বস্তিকর অবস্থায় আমরা আছি। মূল্যস্ফীতি একটু হাই, উচ্চের দিকে, কিন্তু ইদানিংকালে স্টেবল ছিল। আমাদের মুদ্রা বিনিময় হার স্থিতিশীল আছে। একটি স্বস্তিকর বৈদেশিক মুদ্রার রিজার্ভ সরকারের হাতে আছে। ব্যাংকিং খাতে কিছু দুর্বলতা রয়েছে, অতিরিক্ত তারল্য রয়েছে, এবং কিছু স্ট্রাকচারাল প্রবলেম, বিশেষ করে সরকারি খাতের যে ব্যাংকগুলো সেখানে কিছু সমস্যা রয়েছে। তবে এই বছর আমি তিনটে চ্যালেঞ্জের কথা উল্লেখ করতে চাই যেটি এই বছর প্রকট হয়েছে।
আপনারা জানেন যে আমাদের অর্থনীতিতে দুটো প্রধান চালিকা শক্তি রয়েছে। একটি হলো আমাদের রপ্তানি খাত, তার মধ্যে পোশাক শিল্প। পোশাক শিল্প এখন একটি ট্রানজিশনের মধ্যে দিয়ে যাচ্ছে। কিছু দুর্ঘটনার কারণে একটি বিদেশে আমাদের যে প্রধান বাজারগুলো, সেখানে একটি ভাবমূর্তির একটি সংকট সৃষ্টি হয়েছে এবং একটি প্রকৃত একটি সংকট, এটি কাটিয়ে ওঠার জন্য কিছু পদক্ষেপ নেয়ার একটা পরিকল্পনা রয়েছে। কাজে আমরা যেটা এক্সপেক্ট করছি যে এই ক্ষেত্রে আমরা এখন কোথায় আছি, যে সমস্ত চুক্তিগুলি করা হয়েছে সেগুলির বাস্তবায়নে আমরা কোথায় আছি এবং আগামী বছরে আমরা কোথায় যাব এর একটি দিক নির্দেশনা থাকবে। কারণ এটি যে সমস্যার সম্মুখীন, এটাকে আর এখানে সময় অপচয় করার আর কোনো সুযোগ নাই। কাজে আমাদেরকে অগ্রসর হতে হবে। সরকারের একটা ভূমিকা আছে, ক্রেতাদের ভূমিকা আছে, উদ্যোক্তাদের ভূমিকা আছে, শ্রমিকদের ভূমিকা আছে এবং সেদিকে আমরা কিভাবে এগোবো সেটির একটি দিক নির্দেশনা আমরা আশা করি এবং এর ফলে বাজেটে কি ধরনের উদ্যোগ নেওয়া হবে। আপনারা জানেন যে অনেক ধরনের দাবি এখানে এসছে, কিছু দাবি অলরেডি পূরণ করা হয়েছে, যেটাতে বাজেটের উপর সরাসরি একটি প্রভাব পড়বে এবং আগামীতে কি ধরনের সরকারের পক্ষ থেকে বাজেটের মাধ্যমে কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে সেদিকে আমরা আশা করি বাজেট বক্তৃতায় আমরা এটি একটি সুস্পষ্ট বক্তব্য পাব। দ্বিতীয় যে বিষয়টি প্রকট হয়ে দেখা দিয়েছে সেটি হলো আমাদের যে মানব যে রপ্তানি করি আমরা, ম্যান পাওয়ার এক্সপোর্ট, সেখানে এই প্রথম আমরা দেখতে পাচ্ছি এই বছর রেমিটেন্সে একটি ঋণাত্মক প্রবণতা আমরা দেখেছি। সেইটির কারণগুলো আমরা সবাই জানি, অনেক আলোচনা হয়েছে এবং এখানে বিদেশি বাজারে বিশেষ করে গালফ কোঅপারেশন কাউন্সিল, যে সৌদি আরবিয়া এবং এমিরেটসে যে সমস্ত সমস্যাগুলি দেখা দিয়েছে বাংলাদেশি শ্রমিকদের নিয়ে এবং ম্যান পাওয়ার এক্সপোর্টে যে একটা ধস নেমেছে, সেগুলোকে রোধ করার জন্য এবং যে সমস্যাগুলি এখন আমরা ফেস করছি, ওই বিদেশি বাজারে আমার ধারণা বাংলাদেশি শ্রমিকদের বেকারত্বের হার হয়তো বেড়েছে, মজুরিও হয়তো কমেছে, শুধু যে ম্যান পাওয়ার এক্সপোর্ট কমেছে তা নয়। কাজে ওখানে যে সমস্ত সমস্যাগুলো আমরা ফেস করছি সেগুলো অ্যাড্রেস করার জন্য ইকোনমিক ডিপ্লোম্যাসি কোন দিকে যাবে সে নিয়ে আমরা একটা দিক নির্দেশনা আশা করি। তৃতীয় যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি এই বছর, যে গ্রামীণ অর্থনীতির উৎপাদনশীলতা এটি বাড়ানো দরকার, এই নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, আমরা সবাই জানি। কিন্তু এই বছর আমরা একটা ফেনোমেনা লক্ষ্য করেছি যে গ্রামীণ অর্থনীতির উৎপাদনশীলতার সাথে গ্রামীণ অর্থনীতিতে যারা কাজ করছেন তাদের আয়ের মধ্যে একটা টেনশন দেখা যায়। আপনাদের মনে আছে যে আলু চাষিরা এই বছর আলু উৎপাদন এত ভালো হয়েছে যার কারণে যে আলুর দামে যে ধসটা নেমে এসেছিল সেটার ফলে ওনারা এতই ফ্রাস্ট্রেটেড হয়েছেন যে ওনারা মনে করেছেন এই আলুটা নদীতে ফেলে দেওয়াই বেটার হবে ওনাদের জন্য বাজারে পাঠানোর চেয়ে। কাজে এই যে গ্রামীণ উৎপাদনশীলতা এবং গ্রামীণ আয়, এর মধ্যে আমরা সাধারণত কমন সেন্স যেটা বলবে যে আপনার উৎপাদনশীলতা বাড়লে আপনার আয় বাড়া উচিত, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সেটা সবসময় হয় না। বিশেষ করে যারা উৎপাদনটা বাড়ায় কৃষকদের ক্ষেত্রে, তাদের কাছে ঠিক আয়ের বেনিফিটটা সবসময় তারা পায় না এবং এটার একটা মূল কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে এই যে কৃষি পণ্যের যে সাপ্লাই চেইন, সেই সাপ্লাই চেইনের কিছু সমস্যা রয়েছে এবং এখানে অবকাঠামোগত মানে মার্কেটিং ইনফ্রাস্ট্রাকচারের ঘাটতি ছাড়াও আরো কিছু কানেক্টিভিটির সমস্যা রয়েছে। কাজে এগুলোকে সরকারি বিনিয়োগের মাধ্যমে এগুলোকে অ্যাড্রেস করা দরকার। কাজে এটা হলো তৃতীয় একটি চ্যালেঞ্জ যেটা আমরা আশা করি এই বাজেটে অর্থনৈতিক কর্মসূচির মাধ্যমে আমরা পাবো। আমরা আবার ফিরে আসবো এই বিষয়ে। এখন আমি একটু হেলাল সাহেব আপনাকে একটু বলবো, উনি হচ্ছেন এবিসিসি এর ভাইস প্রেসিডেন্ট, যে আপনারা ব্যক্তি খাত থেকে আমাদের এই যে বিনিয়োগ পরিস্থিতি যেটা দেখাচ্ছি আমি এই চার্টে, এই বিনিয়োগ পরিস্থিতি সম্পর্কে, বিশেষ করে ব্যক্তি খাতের বিনিয়োগের পরিস্থিতি সম্পর্কে এবং এটার সাথে কিছুটা হলেও জড়িত যে আমাদের ব্যাংকিং সিস্টেমের যে ধরনের অবস্থা এবং নন পারফর্মিং লোনের যে দ্রুত বৃদ্ধি অবনতি ঘটছে,
এটাকে আপনি কিভাবে দেখছেন এবং কিভাবে এটাকে প্রভাবিত করা যেতে পারে আগামী বাজেটের মাধ্যমে? প্রথমত হচ্ছে যে বাজেট তো বোধহয় প্রায় এখন বিজি প্রেসে, সেটি হচ্ছে যে